কি বলছে, হুম, পরাপর ব্যবহার অসাধারণ কারণে পরত্বাপরত্বে। পরাপর ব্যবহার অসাধারণ কারণে পরত্বাপরত্বে পৃথিব্যাদি চতুষ্টয় মনোবৃত্তিনি। আমাদের যে গুণ বিষয় আলোচনা হচ্ছিল, রূপ রস গন্ধ স্পর্শ সংখ্যা পরিমাণ পৃথক্ত পরত্বাপরত্ব, এই যে পরত্বাপরত্ব, পরত্ব এবং অপরত্ব, ঠিক আছে, পরত্ব এবং অপরত্ব। না, পরত্ব বলতে কি, পরত্ব বলতে মানে পরত্ব বলতে একটা হচ্ছে মানে এই পরত্ব দুই প্রকার, ঠিক আছে, আগে বোঝো, পরত্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কালগত পরত্ব আর একটা হচ্ছে দিকগত পরত্ব। কালগত পরত্ব আর দিককৃত পরত্ব। দিককৃত বলতে, না কি বললাম, পরত্বম দ্বিবিধম, দিককৃতম কালকৃতম চ। পরত্ব দুই প্রকার, দিককৃত কালকৃত, মানে দিকের দৃষ্টিতে এবং কালের দৃষ্টিতে। দিকের দৃষ্টিতে বলতে যেটা আমার থেকে দূরে আছে, যা আমার থেকে দূরে আছে, অনেক দূরে আছে, সেটা হচ্ছে দিককৃত পরত্ব। মানে যা আমার থেকে দূরে আছে সেটা দিককৃত পরত্ব। আর যেটা নিকটে আছে, কাছে আছে, সেটা হচ্ছে অপরত্ব। দেখো আবার বোঝো, যেটা দূরে আছে, আমার থেকে দূরে আছে, সেটা হচ্ছে দিককৃতম পরত্বম। এবং যা আমার থেকে বড় বা বড়, যেটা বড়, সেটা হচ্ছে কালকৃতম পরত্বম। মানে যেটা জ্যেষ্ঠ, আমার থেকে যেটা বড়, সেটা কালকৃতম পরত্বম। আর যেটা আমার থেকে দূরে আছে সেটা হচ্ছে দিককৃতম পরত্বম। আর অপরত্ব কি, না অপরত্ব হচ্ছে যেটা তদপেক্ষা নিকটে আছে, সেটা হচ্ছে দিককৃতম অপরত্বম। আর যা আমার থেকে ছোট সেটা হচ্ছে কালকৃতম অপরত্বম। তাই দেখো বলছে যে তে দুই বিধে, সেটা দুই প্রকার, কি কি, দিককৃতে কালকৃতে চ। মানে পরত্বাপরত্বে দুই বিধে, পরত্ব এবং অপরত্ব দুই প্রকার, একটা হচ্ছে দিককৃতম, একটা কালকৃতম। দিককৃত কালকৃত পরত্ব মানে দুই প্রকার, ঠিক আছে, দিককৃত কালকৃত। না দিককৃত পরত্ব কি, না দূরস্থে, দূরস্থে দিককৃতম পরত্বম। দূরস্থে মানে যেটা আমার থেকে দূরে দূরে অবস্থিত, সেটা দিককৃতম পরত্বম। আর যেটা আমার তদপেক্ষা নিকটে আছে, তদপেক্ষা যেটা নিকটে আছে সেটা হচ্ছে সমীপস্থে দিককৃতম অপরত্বম। সমীপস্থে যা আমার নিকটে আছে তা হচ্ছে সমীপ, সে সমীপস্থে দিককৃতম অপরত্বম। দ্বিতীয়, যা আমার থেকে বড়, জ্যেষ্ঠ, আমার থেকে বড় জ্যেষ্ঠ, এটা হচ্ছে কালকৃতম পরত্বম। জ্যেষ্ঠম, জ্যেষ্ঠে কালকৃতম পরত্বম। আর কনিষ্ঠে মানে ছোট হলে সেটা কালকৃতম অপরত্বম। তার মানে পরত্ব হচ্ছে দিকের দৃষ্টিতে দূরে আর কালের দৃষ্টিতে বড়, আর অপরত্ব হচ্ছে দিকের দৃষ্টিতে কাছে আর কালের দৃষ্টিতে ছোট। এটা হচ্ছে ব্যাপার। তাহলে কি বললো, তার মানে এই যে পরত্ব আর অপরত্ব যদি না থাকতো তাহলে পর এবং অপর ব্যবহার করা যেত না, আগেও বলেছি। তাই দেখো বলছে যে পর অপর, পরাপর ব্যবহার অসাধারণ কারণে পরত্ব পরত্ব, এবং এটা থাকে কোথায়, পৃথিব্যাদি চতুষ্টয় মনোবৃত্তিনি। পৃথিব্যাদি, পৃথিব্যাদি চতুষ্টয় মানে পৃথিবী অপ তেজ বায়ু, পৃথিব্যাদি চতুষ্টয় বলেছে, চারটে বলেছে,
পৃথিবীয়াদি চতুষ্টয় বলেছে, চারটে বলেছে, তার মানে পৃথিবী অফ তেজ বায়ু, পৃথিবী অফ তেজ বায়ু চারটে, এবং মনে থাকে, মনোবৃত্তি নি মনে থাকে। তার মানে পরত্ব অপরত্বে পাঁচটা জায়গায় থাকে, পরত্ব অপরত্বে পাঁচটা জায়গায় থাকে। কোথায় কোথায়? পৃথিবী অপ তেজ বায়ু এবং মন। পৃথিবীয়াদি চতুষ্টয় বলেছে, পৃথিবীয়াদি চতুষ্টয়, পৃথিবী অপ তেজ, পৃথিবী অপ তেজ বায়ু এবং মন, পাঁচটা জায়গায় থাকে এই পরত্ব অপরত্বে। আচ্ছা, পরে হচ্ছে গুরুত্ব। গুরুত্ব কাকে বলে? আদ্যীয় পতন, আদ্যীয় পতন অসমবায়ী কারণম গুরুত্বম, আদ্যীয় পতন অসমবায়ী কারণম গুরুত্বম। ঠিক আছে, সাপোজ ধরো গাছ থেকে ফলটা পড়ছে, কেন পড়ছে? মানে ফলটা যদি একবারে হালকা হতো, মানে ওর কোনো ভারই নেই, একটা ফলের কোনো ভারই নেই, মানে কোনো রকম ওয়েট নেই, একবারে শূন্য, তাহলে কি সেটা মাটিতে পড়তো? না, পড়তো না। সেটা ওই ভেসে থাকতো, বা ওপর দিকে চলে যেত, বা বাতাস দিলে অন্য স্থানে চলে যেত, তার মানে মাটিতে আসতো না। একটা ফল যদি ভার শূন্য হতো, ওজন শূন্য হতো, ওয়েট শূন্য হতো, তাহলে সেই ফলটাকে এইদিকে আসতো, এদিকে আসতো না, মাঝে ভেসে থাকতো। যেহেতু নিচে, যেহেতু ভারী আছে, যেহেতু ওয়েট আছে, সেই জন্য সেটা নিচের দিকে পড়ছে। তার মানে ওই যে স্যন্দন, স্যন্দন মানে পতিত হওয়া, স্যন্দন মানে পতিত হওয়া, তার মানে পতনের কারণ কি? একটা ফল, একটা ফল বৃক্ষ থেকে পড়ছে, ঠিক আছে, একটা ফল বৃক্ষ থেকে পড়ছে, ওই যে পড়ছে, এটার কারণ কি? না, কারণ হচ্ছে গুরুত্ব, কারণ হচ্ছে গুরুত্ব। তাই দেখো বলছে আদ্যীয় পতন, মানে যে পতন হচ্ছে, বৃক্ষ থেকে যে জাস্ট পতন হলো, সেই পতনের কারণ কি? না, সেটা হচ্ছে গুরুত্ব। তাই দেখো যে আদ্যীয় পতন অসমবায়ী কারণম, আদ্যীয় পতন অসমবায়ী কারণম গুরুত্বম। থাকে কোথায়? পৃথিবী জলবৃত্তি, পৃথিবীতে এবং জলে থাকে, মানে গুরুত্ব কোথায় থাকে? গুরুত্ব থাকে পৃথিবী এবং জলে, গুরুত্ব কোথায় থাকে? পৃথিবী এবং জলে, ঠিক আছে। আর দ্রবত্ব কি? দ্রবত্ব হচ্ছে আদ্যীয় স্যন্দন অসমবায়ী কারণম দ্রবত্বম, আদ্যীয় স্যন্দন অসমবায়ী কারণত্বম দ্রবত্বম। স্যন্দন মানে, স্যন্দন মানে হচ্ছে নড়া, মানে নড়ে যাওয়া, কম্পন হওয়া, স্যন্দন। তা হচ্ছে আদ্যীয় স্যন্দন অসমবায়ী কারণম, মানে স্যন্দনের প্রতি যেটা অসমবায়ী কারণ, স্যন্দনের প্রতি যা অসমবায়ী কারণ, সেটাই হচ্ছে দ্রবত্ব। স্যন্দনের প্রতি যা অসমবায়ী কারণ, স্যন্দন বলতে কম্পন বা নড়া, এগুলো হলো স্যন্দন। স্যন্দনের প্রতি যা অসমবায়ী কারণ, তাই হচ্ছে দ্রবত্ব। থাকে কোথায়? পৃথিবী অপ তেজ, এই তিন জায়গায় পৃথিবী অপ তেজ। কি বললাম? পৃথিবী অপ তেজ। এবং এই যে দ্রবত্ব, দ্রবত্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাংসিদ্ধিক এবং নৈমিত্তিক। একটা সাংসিদ্ধিক এবং একটা এবং একটা একটা নৈমিত্তিক, সাংসিদ্ধিক নৈমিত্তিক। তাহলে দ্রবত্ব হচ্ছে দুই প্রকার, দ্রবত্ব দুই প্রকার, সাংসিদ্ধিক নৈমিত্তিক। সাংসিদ্ধিক কোথায় থাকে? জলে। সাংসিদ্ধিক দ্রবত্ব কোথায় থাকে? জলে। নৈমিত্তিক দ্রবত্ব কোথায় থাকে? পৃথিবী তেজসোহ, মানে পৃথিবী এবং তেজ, পৃথিবী এবং তেজ, সেখানে থাকে এই নৈমিত্তিক। তাহলে কি বললাম? না, দ্রবত্ব হচ্ছে দুই প্রকার, সাংসিদ্ধিক এবং নৈমিত্তিক। না, সাংসিদ্ধিক, সাংসিদ্ধিক কোথায় থাকে? জলে। আর নৈমিত্তিক কোথায় থাকে? পৃথিবী এবং তেজে। পৃথিব্যাম ঘৃতাদৌ অগ্নিসংযোগজম দ্রবত্বম তেজসে সুবর্ণাদৌ।
তাহলে কি বললাম না, সাংসিদ্ধিক থাকে জলে, ঠিক আছে, সাংসিদ্ধিক থাকে জলে, আর নৈমিত্তিক থাকে পৃথিবী এবং তেজের মধ্যে। পরে দেখো বলছে চূর্ণাদি পিণ্ডী ভাব হেতুর গুণঃ স্নেহ। চূর্ণাদি পিণ্ডী ভাব হেতুর গুণঃ স্নেহ। স্নেহ মানে কি না, চূর্ণ যে বস্তু, যে বস্তুগুলো চূর্ণ, যে বস্তুগুলো চূর্ণ সেইগুলো পিণ্ডী ভাব হয়। পিণ্ডী ভাব মানে ডেলা পাকানো, ডেলা পেকে যায়, যার দ্বারা বা যে গুণের জন্য বা যে যে গুণটার কারণে, যে গুণটার কারণে চূর্ণ বস্তুগুলো পিণ্ডি মানে পিণ্ডীভূত হয়ে যায়, সেই গুণটাকে বলা হয় স্নেহ গুণ। যেমন ধরো তোমরা ময়দা মাখছো, ময়দা, আটা বা ময়দা, রুটি করে না আটা ময়দা মাখে, দেখো একবারে কত গুঁড়ি গুঁড়ি, কত চূর্ণ, কত চূর্ণ, অসংখ্য চূর্ণ। এক গ্লাস জল দিয়ে সেটাকে ভালো করে হাতে করে একটু মেখে নিলে দেখো ডেলা পাকানো গেল। তাহলে এই যে ডেলা পাকানো গেল, তাহলে ওদের মধ্যে স্নেহ আছে, মানে ওই ওই যে ওই যে আঠা বা ময়দা, ওদের মধ্যে স্নেহ আছে, তাই ওরা পিণ্ডি ভাব হয়ে গেল, মানে পিণ্ডীভূত হয়ে গেল। যদি স্নেহ না থাকতো তাহলে কিন্তু পিণ্ডীভূত হতো না, যদি স্নেহ না থাকতো তাহলে কিন্তু পিণ্ডীভূত হতো না। তাই দেখো বলছে চূর্ণাদি, মানে চূর্ণাদি বস্তু মানে এই যে আঠা ময়দা, সেগুলো পিণ্ডি ভাব, মানে পিণ্ডি ভাব হয়ে যায় যে হেতুর কারণে, যে হেতু দ্বারা বা যে হেতু বা যে হেতুর ফলে চূর্ণাদি বস্তুও পিণ্ডীভূত হয়ে যায়, সেই যে গুণটার জন্য হয় সেটা হচ্ছে স্নেহ, সেটা হলো স্নেহ। এবং জলমাত্র বৃত্তি কোথায় থাকে? কেবলমাত্র জলেই থাকে, অন্যত্র থাকে না। স্নেহ একমাত্র জলে থাকে, জলমাত্র বৃত্তি। স্নেহ কোথায় থাকে না? জলে থাকে। স্নেহ জলমাত্র বৃত্তি। আর কি বলছে? শব্দ, শব্দ কাকে বলে? বলছে শ্রোত্রগ্রাহ্য গুণঃ, মানে শব্দ একটা গুণ, চতুর্বিংশতি গুণের মধ্যে শব্দ একটা। এবং এই যে শব্দ বলছে কি না শ্রোত্রগ্রাহ্য, শ্রোত্র মানে হচ্ছে শ্রবণেন্দ্রিয়, মানে হচ্ছে কান, কান, ঠিক আছে, শ্রবণেন্দ্রিয়। সেই শ্রবণেন্দ্রিয় গ্রাহ্য যে গুণ, শ্রবণেন্দ্রিয় গ্রাহ্য যে গুণ, সেই গুণটাই হচ্ছে শব্দ। মানে কর্ণেন্দ্রিয় দ্বারা গ্রাহ্য যে গুণ, সেই গুণই হচ্ছে শব্দ। এবং এই শব্দ থাকে কোথায়? আকাশে। শব্দ একমাত্র আকাশে থাকে। তাই দেখা বলছে আকাশমাত্র বৃত্তিহি, শব্দ কোথায় থাকে? আকাশে। তাই বলছে আকাশমাত্র বৃত্তিহি সদ্বৈবিধ, মানে সেই শব্দ হচ্ছে দুই প্রকার। শব্দ দুই প্রকার, কি কি? ধ্বন্যাত্মক ও বর্ণাত্মকশ্চ। ধ্বন্যাত্মক মানে এক প্রকার শব্দ হচ্ছে আওয়াজ করে, যেমন ঢাক, ঢাকের শব্দ, ঢাকের আওয়াজ হয়। তাহলে শব্দ দুই প্রকার, একটা হচ্ছে ধ্বন্যাত্মক, একটা হচ্ছে বর্ণাত্মক। ধ্বন্যাত্মক দেখো বলছে ধ্বন্যাত্মক ভের যাদৌ, ভেরি মানে ঢাক, ভেরি মানে ঢাক। তাহলে ধ্বন্যাত্মক যে শব্দ সেটা ভেরি মানে ঢাক প্রভৃতি, ঢাক প্রভৃতি থেকে উত্থিত হয়। হুম, তো কি বললাম? ভেরজাদৌ মানে হচ্ছে ভেরি মানে ঢাক, মানে ঢাকেতে শব্দ উৎপন্ন হয়, ওটা এক প্রকার শব্দ, ওটা যে ধ্বন্যাত্মক শব্দ, শব্দ মানে ধ্বনি, শব্দ মানে ধ্বনি, ঠিক আছে। তাহলে দেখো ধ্বনি বলতে শব্দ, এবং সেটা কোথা থেকে উৎপন্ন হয় না? ভের যাদৌ, ভের মানে ঢাক থেকে। আর বর্ণাত্মক সংস্কৃত ভাষাদিরূপ, সংস্কৃত ভাষাদিরূপ বর্ণাত্মক। সংস্কৃত ভাষা মানে অ, আ, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ রি লি, এই যে এগুলো আমরা লিখি, এইগুলোও তো এক প্রকার শব্দ, এইগুলো তো এক প্রকার শব্দ। তাই দেখো যে বর্ণাত্মক সংস্কৃত ভাষাদিরূপ, মানে সংস্কৃত যে ভাষা
সেগুলো হচ্ছে বর্ণাত্মক শব্দ। যেমন আমরা লিখি যে অহম বিদ্যালয়ম গচ্ছামি, তৌ বিদ্যালয়ও গচ্ছতঃ। তাহলে কি হলো না, ওই শব্দ দুই প্রকার, একটা হচ্ছে ধ্বন্যাত্মক, একটা হচ্ছে বর্ণাত্মক। ধ্বন্যাত্মক হচ্ছে ভেরজাদৌ, বর্ণাত্মক হচ্ছে সংস্কৃত ভাষাদিরূপ। এইটা হচ্ছে আহ, শব্দের বৈশিষ্ট্য। শ্রোত্রেন্দ্রিয় দ্বারা গ্রাহ্য হয় যে গুণ, সেটা হচ্ছে শব্দ। এবং এই শব্দ থাকে কোথায়? আকাশে। সেই শব্দ দুই প্রকার, একটা হচ্ছে হুম তাহলে সেই শব্দ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বর্ণাত্মক এবং একটা হচ্ছে ধ্বন্যাত্মক।